ড্রাইভ করছে অয়ন। বারবার একটা কথাই মনে হচ্ছে, কেন এই কথাটা বললাম, কেন এশাকে নিয়ে এতটাই বেড়েছিলাম যে এমন একটা কথা। ওফ শিট। 3 ঘন্টা সময়ের মধ্যে অয়ন পৌঁছে গেল বাড়িপাড়া গায়ে। হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটল। এসেও গেল। জানাজায় দাঁড়িয়ে গেছে সবাই। উঠোনের পাশে জানাজার ব্যবস্থা হয়েছে। অয়ন পাশে থাকা চাপকল থেকে উজু করে শরিক হলো। 4 জন মধ্যে সেও একজন হয়ে কবরস্থানে গেল। মাটি দেওয়া শেষ করে অয়ন ফিরে আসে বাড়িতে। খুব কলিজায় জ্বলছে তার। সব কিছুতে নিজেকে দায়ী মনে হচ্ছে, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কারো কথায় কিন্তু কেউ মরে যায় না। ঘরের সামনের বারান্দায় বসে আছে মায়া। সে আছে আকাশ পানে। অল্প শোকে কাতর আর অধিক শোকে পাতর। আজ মায়ার সাথে তেমনি হচ্ছে। জমে গেছে মায়া। চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। হিজাবের পিন গালে লেগে গাল থেকে কিছুটা রক্ত বেরিয়ে শুকিয়েও আছে। অয়ন দৃঢ় পায়ে গিয়ে বসলো মায়ের পাশে। চোখ দুটো মুছে আস্তে আস্তে হিজাব খুলে দিল। কোলে তুলে নিল সবার সামনে। কিছু মহিলা বাচ্চারা বাড়ির উঠোনে ছিল, তারাই তাকিয়ে আছে। বোরকা খুলে পাশে রেখে দুহাত জোর করে বলল, মায়া চলো, ফ্রেশ হবে, চলো, তোমায় নিয়ে বাড়ি যাব। মায়া নড়ল না, চোখের পলকও পড়ল না। মায়ার দৃষ্টি যে স্থির। অয়ন আর কিছু না বলে কোলে তুলে নিয়ে গোসলখানায় নিয়ে গেল। নিজে গোসল করিয়ে দিয়ে কাপড় হাতে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি আসছি। অয়ন বেরিয়ে চলে যায়। মায়ার মামা উঠোনের পাশে দাঁড়িয়েছিল। অয়ন তার দিকে এগিয়ে গেল। আদনান সাহেব ফিরেছেন দেশে। মাহিনী থেকে খবর পেয়ে রওনা হন তিনি। মায়া গোসল সেরে বেরিয়ে আসে। অয়ন পিছনে ফিরে, চলো বাড়ি যাব, মামার সাথে কথা হয়েছে। মায়ার হাত ধরেই বলল অয়ন। মায়া হু হা কিছু না বলেই হাঁটতে শুরু করলো। মামি তাহেরা বেগম মুখে আঁচল গুজে কাঁদতে লাগলেন। মামা দপাস করে মাটিতে বসে পড়লেন। মামি কাঁদছেন, আর শহরে যাওয়া হবে না তাই। মামা কাঁদছেন বোনের মৃত্যুতে, বাগ্নির এই অবস্থায়। তার তো আপন বলে আর কেউ রইল না। বিকেলবেলা নিজের রুমে বসে আছে মায়া। সব কিছু তার বিষাদময় মনে হচ্ছে। কিচ্ছু ভালো লাগছে না। বিছানায় হেলান দিতে রাজ্যের ঘুম নেমে এলো চোখে। সন্ধ্যায় ঘুম ভাঙলো একটা বাজে স্বপ্ন দেখে। তোর এই মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। তোর এই মুখ আমাকে দেখালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। কথাটা বারবার কানে পাচ্ছে মায়ার। লাফ দিয়ে উঠে যায় মায়া। আমার মা, আমার মা বলে কাঁদতে থাকে মায়া। অয়ন পাশের রুম থেকে এক প্রকার দৌড়ে আসে। আলতো করে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে মায়া, কি হয়েছে? মায়া অয়নকে ঝাড়া দিয়ে সরিয়ে পিছু সরে আসে। আপনি একটা খুনি। হ্যাঁ, আপনি একটা খুনি। আপনার এই বিষাক্ত মুখে অভিশপ্ত কথাই আজ আমার মায়ের প্রাণ নিয়ে গেছে। আমার মায়ের প্রাণ নিয়েছে, চিৎকার করে বলতে থাকে মায়া। অয়ন কি বলবে বুঝে উঠতে পারছে না। কিছু সময়ের মধ্যে অয়ন নিজেকে সামলে নিয়ে মায়ের কাছে যায়। দেখো মায়া, রাগের মাথায় আমি একটা কথা বলে ফেলেছি। আর তার মানে এই নয় যে আমার কথায় আন্টি মারা গেছে। কারো কথায় কারো প্রাণ যায় না। আর যদি এমন হতো তাহলে মানুষের কথায় অনেক মানুষই মারা যেত। মায়া আরও সরে আসে অয়নের কাছ থেকে। আপনার কথাই আমার মাকে গ্রাস করেছে। আপনিই খুনি। রাগের মাথায় বলে ফেলেছেন, তাই না? আমরা গরিব বলে কি আমাদের যা ইচ্ছে বলা যায়? আমরা কি মানুষ না, নাকি মানুষ মনেই করেন না? হ্যাঁ মিস্টার আবিদ চৌধুরী, আপনি গরিবকে মানুষই মনে করেন না, তাই তো অনায়াসে বলে দেন যা ইচ্ছে হয় তাই। যেদিন আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে সেদিন তো ছুঁড়ে ফেলে দিবেন। তখন কি করব আমি, বলুন কি করব? আমার মাকে নিয়ে বেঁচে থাকার আশায় ছিলাম, সেটাও কেড়ে নিলেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? একদমে কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠে মায়া। শ্বাস টানতে পারছে না একদম। কোনো রকমে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায় মায়া। মায়া, তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো। এই বাড়িতে তো 3 জন কাজের লোক আছেই, তাহলে আমাকে কেন রাখবেন আপনার স্ত্রীর অবর্তমানে রক্ষিতা হিসেবে? মায়া, চিৎকার করবেন না। অনেক তো চিৎকার করেছেন, গায়েও হাত তুলেছেন, মদ খেয়ে নিজের বউয়ের উপর জবরদস্তি করে তার দোষ তারই গাড়ি দিয়েছেন। তার মায়ের মরার পথ প্রশস্ত করে দিয়েছিলেন, তাও কাজ করে গেছে। এবার আর হারানোর মতো কিছু নেই আমার। যা ইচ্ছে করতে পারেন আপনি, যা ইচ্ছে। মারবেন মারুন, না মারুন না আমায়। কথা দিচ্ছি খুব জলদি চলে যাব আপনাকে ছেড়ে অনেক দূরে। সত্যি আর সময় নষ্ট করব না আপনার, একদমই না, একদম না, বলে মায়া রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বিছানায় ধপ করে বসে পড়ে। আজ কেন যেন খুব মায়া হচ্ছে মায়ার জন্য। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে ওকে নিয়ে বসে থাকি। কিচ্ছু ভাবতে পারছে না অয়ন। ফোন গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় অয়ন। মায়া ছাদে এসে গুটিসুটি মেরে বসে কাঁদতে থাকে। এই জীবনে কি কখনো সুখের দেখা মিলবে না? আমার জন্মই কি দুঃখের জন্য? আমায় তোমার সাথে নিয়ে চলো না মা, তোমার সাথে নিয়ে চলো, আমি আর পারছি না। নিজে নিজে বলে আকাশ পানে চেয়ে চিৎকার করে কাঁদতে থাকে মায়া।
অয়ন গাড়ি থামায় একটা বট গাছে নিচে। আজ ক্লাবে যাবে না, ইচ্ছে করছে না কোনো চাইপাশ গিলতে। অয়ন গাড়ি থামিয়ে বট গাছের নিচে গিয়ে বসে। এখানে অনেক সময় কাটাতো অয়ন, সাথে ইমন, মাহিন, অদ্রি, আলিফ, সিফাত, নিশি ছিল। বেশি সময় ইমন মাহিনই থাকতো। বটগাছটা দেখে অয়নের নিশির কথা মনে পড়ে যায়। নিশি ওর খালাতো বোন হলেও ওরা একসাথে পড়তো। অয়ন বলতে পাগল ছিল, কিন্তু বাবার জেদের বসে সাউথ আফ্রিকায় চলে যেতে হয়েছে। তারপর থেকে যোগাযোগও বন্ধ হয়ে যায়। কে জানে কেমন আছে। এই বটগাছ আছে অনেক স্মৃতি জড়িয়ে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে অয়ন 4-5টা চোখ বোলালো। হঠাৎই চোখ যে পাশের টং দোকানে কেউ একজন গাড়ি থামিয়ে পেঁয়াজও কিনছে। হ্যাঁ, লোকটা আর কেউ না, মাহিনী। হ্যাঁ, মাহিনী তো। এ মাহিন। মাহিন কে? এদিকে তাকা। অয়ন, তুই এখানে? হ্যাঁ এলাম। ভালো লাগছে না? ভাবি কোথায়? কি অবস্থা এখন? মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অয়নের। সবটা খুলে বলল মাহিন। কথাগুলো শুনে মাহিনের যেন মাথায় রক্ত উঠে গেল। শালা তুই কোনো মানুষই না, তুই একটা অমানুষ। এসব কোনো মানুষের কাজ? ছি। আর এসব করেছিস কার জন্য? ওই ক্লাসলেস ইরেসপন্সিবল বেইমান ঠক মেয়েটার জন্য? মাহিন, চিৎকার করছিস কেন? মারবি আমায় ভাবির মতো? মার না মার, তবুও সত্যিটা মিথ্যে হবে না, সত্যিই থাকবে। তুই এত বোকা অয়ন? যে মেয়ে আজ 1 সপ্তাহ যাবৎ তোর ফোন তুলছে না, না দেখা করছে, তোর কি মনে হয় ওই মেয়ে তোকে ভালোবাসে? কখন থেকে ওই মেয়ে করে যাচ্ছিস? ওর একটা নাম আছে, এশা। হ্যাঁ। ঠুনকো হাসি দিয়ে আবারও বলা শুরু করে মাহিন। এখনও তো সম্মান দিয়ে কথা বলছি, ও তার যোগ্যই নয়। আর তোর কি এখনো মনে হয় না যে কি হয়েছে ওর? ওর বিহেভিয়ার দেখে কি মনে হয় না ও তোকে টাকার জন্য? এনাফ মাহিন, অনেক হয়েছে। তোকে আমার বলাই ভুল হয়েছে। ধ্যাত। ভুল তো বটেই, তবে আমাকে বলে নয়। কাল সকাল হতে দে, সব জবাব পেয়ে যাবি। খুব বেশি সময় কিন্তু নেই, শুধু আজকে রাতটা পার হলেই। মানে তুই কি বলতে চাচ্ছিস? কি আছে কাল? কালকেই জানতে পারবি, দেখিস। তখন আবার বলিস না মাহিন তোকে বলে সবচেয়ে বেশি ভালো করেছিস। বলে মাহিন গাড়িতে উঠে ড্রাইভ করে চলে যায়। অয়ন বেশ কয়েকবার করে ডাকার পরেও পাত্তা না দিয়ে চলে যায় মাহিন। অয়ন কাছে হাত দিয়ে বাড়িমুখী হয়। সকালবেলা। অয়ন, অয়ন। হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে অয়ন। বাবার গলা না? বাবা এসেছে এ সময়ে? বাবা কি করে? শরীরের উপর থেকে চাদর সরিয়ে দ্রুত পায়ে নিচে নামে অয়ন। আর টাস্কি খায়। হ্যাঁ, আদনান সাহেব নিচে দাঁড়িয়ে আছে। বাবা তুমি? চোখ কষলে তাকিয়ে বলে অয়ন। কি আশা করনি বুঝি? না আসলে সকাল 10:30 বাজে, এখনও সকাল রয়েছে কি? কই, আমার তো মনে তা হচ্ছে না। না বাবা, আসলে নকলে করছো? মায়ামা কোথায়? অয়ন এরকম প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। কি বলবে এখন? রাতে এসে দেখেছিল মায়া বিছানায় ঘুমাচ্ছে ওর ঘরে, কিন্তু সকালে কি হলো? চুপ করে আসো যে। আসলে বাবা। বাবা চুপ বেয়াদব, তোর ওই মুখে আমাকে বাবা ডাকবি না। বাবা তুমি একটা রাস্তার মেয়ের জন্য। আবারও চড় দিল। বাবা চিৎকার করবি না একদমই, আমি মায়া নই। শোন, কিছু কথা বলি আজ তোকে। যে মেয়ের জন্য এত কিছু করে চলেছিস, সে মেয়ে একটা ঠকবাজ, জোচ্চোর, নোংরা মেয়ে। মিস্টার আদনান চৌধুরী, এনাফ, অনেক বলেছেন আপনি। আর নয়। এশাকে নিয়ে আর একটা কথা বললে কি করবি? বাবার গায়ে হাত তুলবি বুঝি? হ্যাঁ, তাই তো তোর আর মাঝে নেই। অমানুষে তো পরিণত হয়ে গেছিস তুই। এখন তুই সবই পারবি। এসো ভিতরে এসো। বলতেই মাহিন, অদ্রি, আলিফ ভিতরে আসে। ও তাহলে তোরা প্ল্যান করেই। থাম অয়ন, অদ্রির ল্যাপটপটা অন করো। অদ্রি ল্যাপটপটা অন করতেই ইমন এশার বিয়ের ভিডিও অন হয়। সবার দৃষ্টি অয়নের দিকে, আর অয়নের দৃষ্টি ল্যাপটপের দিকে। কিছু সময় যেতেই অয়ন চিৎকার করে ওঠে। কি এসব? এশা এমনের সাথে মানে কি এসবের? তুই কি ফিডার খাস নাকি অয়ন? অদ্রি ব্যাগ থেকে কিছু ছবি বের করে অয়নের হাতে তুলে দেয়। শোন, একটা কথা বলি। জীবনের সবাই ভালোবাসে, কিন্তু তোর মতো কেউ অমানুষ হয়ে একটা নিষ্পাপ মেয়ের সাথে এরকম করে না। চোখের রঙিন চশমাটা খোল এবার। বলে অদ্রি, আলিফ, মাহিন বেরিয়ে যায়। আদনান সাহেব বলতে শুরু করে। যেদিন প্রথম তুই তোর মাকে জড়িয়ে ধরে আসার কথা বলেছিলি, সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যে আমার ছেলে কাউকে ভালোবাসে। ঘরে একটা নতুন বউ আসবে, আমায় বাবা বলে ডাকবে। সেদিনে আমি এশার সাথে তোর বিয়ে দিতে ওর খোঁজ খবর করি, কিন্তু ওকে যখন আমি ওরকম পোশাক পরিহিত দেখি, সেদিনই আমার সন্দেহ হয় ও কোন ঘরের মেয়ে। ওর সব খোঁজ খবর নিয়ে জানতে পারি ও সে সময় অনেক ছেলের সাথেই রিলেশন করে। আর ওর প্রথম প্রেম ছিল ইমন। ইমনের সাথে কথা বলতে সব পরিষ্কার হয়ে যায়।
অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো। আরও জানবি, ইমনের থেকেই নয় জানিস। শুধু এটুকু বলবো, আমি তোর জন্য খাঁটি হিরে খুঁজে এনেছি, কোনো কাছের ফাঁকে তলিয়ে যেতে দেইনি তোকে। তাই তো এসা আজ ইমনের ঘরে, আর মায়া আজ তোর ঘরে। আর এসা, সে খুব ভালো আছে, খুবই ভালো। বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায় আদনান সাহেব। অয়ন ফ্লোরে ধপ করে বসে পড়ে। বারান্দা রেলিং ধরে দাঁড়িয়ে আছে অয়ন, যতদূর চোখ যায় তাকিয়ে আছে। কি হয়ে গেল এসব? এভাবে ঠকালো, আর আমি কিছুই জানতেই পারলাম না। নানান রকম কথা ভাবাচ্ছে অয়নকে, মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। এশাকে ছাড়া কিভাবে বাঁচবে সে? না, এটা সম্ভব না। আমি এশাকে ফিরিয়ে আনবো। আমি এশাকে, বলতে কেউ কাঁধে হাত রাখলো। পিছু ফিরে তাকায় অয়ন। আদনান সাহেব সহানুভূতি দৃষ্টিতে তাকিয়ে আছেন অয়নের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়ায় আদনান সাহেব। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। আচ্ছা অয়ন, কখনো জোড়া শালিক দেখেছিস? হ্যাঁ দেখেছি, শান্ত গলায় বলল অয়ন। দুজন মানুষও যখন একে অপরের সাথে জড়িয়ে যায় তখন অনেকটা শালিকের মতোই হয়ে যায়। একজন অপরজনের সাথে সারাক্ষণ থাকে, একজনকে ছাড়া অপরজন বাঁচতে পারবে না। কিন্তু যখন একটা শালিক মারা যায় তখন অপর শালিকটি ঠিকই বাঁচে। একসময় জোড়াও খুঁজে নেয়, বাঁচে কিন্তু ঠিকই, আর ভালোও থাকে। তাহলে তুই একজন মানুষ হয়ে কেন পারবি না? বাবা, মায়া একটা লক্ষ্মীমন্ত মেয়ে, প্যাঁচিন, সোজা সরল, গুণে অন্তরম্বা, সব দিক থেকেও পারফেক্ট। আর তোর সাথে খুব ভালো মানায়ও বটে। জানিস, খুব খুঁজে এমন একটা মেয়ে এনেছি তোর জন্য, যে তোকে খুব ভালো রাখবে, আমার পরিবারটাকে পরিপূর্ণ করে রাখবে। কিন্তু ও এতটা কষ্ট পাবে আমি বুঝতেই পারিনি। শুরু কর নতুন করে সবটা, এখনো কিছু শেষ হয়ে যায়নি বাবা। আর শেষ হতে দিস না, আঁকড়ে ধর সব কিছু, বাঁচতে শিখ নতুন করে। তোমকে মা যে পরিবর্তন করেছে, তা জন্মের পরে এত বছরও পারেনি। সে যাই হোক, বেইমানি করতে জানে না। ভালো থাকবি আমি বলছি, একবার ভালো থাকার চেষ্টাটা করেই দেখ না। ভেবে দেখিস আমার কথাগুলো। বলে আদনান সাহেব অয়নের পিঠে চাপড়ে বেরিয়ে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অয়ন। কি বলে গেল এসব? এটা কি আদৌ সম্ভব? আমার সবটা জুড়ে যে এসব স্মৃতি জড়ানো, কি করে তা মুছে ফেলবো? বলে কাঁদতে থাকে অয়ন। আজ কাঁদা ছাড়া কিছুই করতে পারছে না সে। এ মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ছে অয়নের। মা থাকলে একটু কষ্ট কম হতো মনে হচ্ছে। অয়ন এক প্রকার দৌড়ে বাবার ঘরে গেল। বাবা বিছানায় গায়ে এলিয়ে চোখ বন্ধ করেছিলেন। অয়ন গুটিসুটি মেরে বাবার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কোলে মাথা রাখার জন্য একজন চাই, যে সর্বদা খেয়াল রাখবে, ভালোবাসবে, জড়িয়ে ধরে বুকে মাথা রাখবে, কেঁদে শার্ট ভেজাবে। আদনান সাহেবের মুখে এসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে অয়ন। বাবা মাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসলে এসব ফিল করা যায়। আমিও তো এশাকে অনেক ভালোবাসি, কই আমি তো এরকম ফিল করিনি। এশা তো কখনো বুকে মাথা রাখতো না। তাহলে কি ও আমায় ভালোবাসতো না? না, ভালোবাসলে কি আর ইমনকে স্বেচ্ছায় বিয়ে করে নিত? কি করব এখন? না, কিচ্ছু ভাবতে পারছি না। অয়ন ওর বাবার কোল থেকে উঠে সোজা নিজের রুমে চলে যায়। ক্যাবিনেটের ড্রয়ার খুঁজে দুটো স্লিপিং পিল নেয়, গেলে উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়া বাড়িতে চলে এসেছে বিকেলে, নীরার কাছে গিয়েছিল সকালবেলা। বাবাই যেতে বলল যদি মনটা ভালো লাগে তাই। কাল খুব করে বাবা বুঝিয়েছেন এটা ওর নিজের সংসার, মায়ার সংসার। এখানে অন্য কেউ দখল নেওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু যার জন্য সংসার সেই তো অন্যের। না, নিজের একটা কোনো রকম ব্যবস্থা করে চলে যাব এখান থেকে, থাকবো না আর কারো বিরক্তির কারণ হয়ে। অয়নের ঘরের সামনে দিয়েই মায়ার ঘরে যেতে হয়, না চাইতেও চোখ একবার যায় অয়নের ঘরে। অয়ন উপুর হয়ে ঘুমাচ্ছে। মায়ার চোখ সরিয়ে সামনে যেতে কেউ পথ আগলে দাঁড়ালো। বাবা কিছু বলবেন? নিজের ঘরে ফিরে যাও মা। কিন্তু বাবা, দেখো, আমি তোমার মায়ের লাশ দেখিনি, তবে আমি এটা জানি উনি স্ট্রোক করে মারা গেছেন। দেখো মায়া, আমরা কেউই চিরকাল বেঁচে থাকবো না, একদিন না একদিন পরপারে পাড়ি জমাতেই হবে। আর কারো কথায় কেউ মারা যায় না মায়া, এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা। বাবা, হ্যাঁ মা, আমি শুনেছি সবটা মাহিনার মুন্নির কাছ থেকে। আমি তোমার কাছে আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি, তুমি ওকে ক্ষমা করে দাও। আর সবটা নতুন করে শুরু করো, এখনও কিছু শেষ হয়ে যায়নি। যাও, ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে যাও। ওই ঘরটা কি আদৌ আমার বাবা? না, ওটা তোমার ঘর না, কিন্তু অন্য কারোও কিন্তু নয়, চাইলে নিজের করে নিতে পারো। বাবা, আপনি হয়তো জানেন না, ওই ঘরের অধিকার অনেক আগেই অন্য কেউ পেয়ে গেছে। আমি তো নতুন অতিথি, মনে মনে বলে মায়া নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো মুন্নি ঘরে। মুন্নি কিছু বলবে? চলুন। কোথায়? ওই ঘরে। মুন্নি, তুমিও? যা হয়েছে ভুলে যান, আবার নতুন করে জীবনটা শুরু করুন। তুমি এসব বলছো? হ্যাঁ বলছি। দাদাভাইও ভেঙে পড়েছে, আর আপনিও। সব শেষেরও একটা শুরু আছে। মায়া মাথা নিচু করে ফেলে। মুন্নি একে একে সব কাপড় বের করে।
যাবতীয় যা যা প্রয়োজন সবই বের করে মুন্নি। এদিকে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরায়। আদনান সাহেব ছেলের হাত থেকে সিগারেট নিয়ে নিজেই টানতে থাকে। এমন কাজে অয়ন বরকে গেলেও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন, মায়াকে এ ঘরে আসতে বলেছি, একসাথে থাকলে তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, আর কোনো কিছু বলিস না কিন্তু। ও আসছে, আমি যাই। এই নে বলে সিগারেটটা অয়নের হাতে দিয়ে বেরিয়ে যায় আদনান সাহেব। অয়ন হতবাক হয়ে চেয়ে থাকে বাবার যাওয়ার দিকে। মুন্নির পিছন পিছন মায়া অয়নের ঘরে ঢোকে। মুন্নি, কাপড়গুলো এখানে রেখে দাও। ভাবি, কাবাডে তুলে দিয়ে যাই। না, আমি রাখবো। আচ্ছা বলে মুন্নি ঘর থেকে বেরিয়ে আসে। মায়া মাথায় কাপড় টেনে শাড়িগুলো গুছিয়ে নেয়। তারপর পরা থ্রি পিসগুলো গুছিয়েই পাশের টুলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন বারান্দা থেকে সবটাই দেখে। আর ভাবে ও আবার মুভ অন করবে, আরেকবার ভালো থাকার চেষ্টা করবে। দেখা যাক না সুখী হতে পারে কি না। কিন্তু মায়া কি স্বাভাবিক হবে? ওর সাথে যা করেছি তা তো ক্ষমা করার মতো না। কিন্তু না, একটা চেষ্টা করাই যায়। সিগারেট ফেলে একটা লম্বা শ্বাস ছেড়ে রুমে চলে আসে অয়ন। মনিকে ফোন দেয়। বেশ কিছুক্ষণ কথা বলে। মায়াকে ঘরে আসতে দেখে ফোনটা কেটে দেয়। মায়া ঘরে ঢুকে অয়নকে না দেখার ভান করে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন মায়াকে সরি বলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এদিকে মায়া সাবাস ছেড়ে কাঁদছে, যাতে শব্দ না শুনে কেউ। জীবনটা তো এরকম না হলেও পারত। কেন ছেড়ে চলে গেলে মা? কেন বলে চিৎকার করে কাঁদতে থাকে। অয়ন চুপ করে ঘরের ভিতর পায়চারি করছে। 40 মিনিট হয়ে যাওয়ার পরও মায়াকে বের হতে না দেখে অয়ন বাথরুমে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। টোকা দিতে যেয়ে ভিতর থেকে সাফা আর্তনাদ শুনতে পায়। টোকা দিতে গিয়েও পারে না অয়ন। সোফায় বসে পড়ে। মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক অত্যাচার করে ফেলেছি। এবার থেকে ওকে সুখে রাখার দায়িত্ব আর ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক ওকে ছেড়ে কোথাও যাব না। খুব ভালোবাসবো ওকে, খুব। মাথাটা ঝিমঝিম করছে। ওষুধের ইফেক্ট এখনও রয়ে গেছে। অয়ন উঠে গিয়ে দরজায় টোকা দিল। মায়া। অয়নের ডাকে আটকে ওঠে মায়া। অয়ন কেন ডাকছে? কিছু শুনতে পায়নি তো? মায়া জলদি করে বেরিয়ে এলো। আর সাথে সাথে অয়ন মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। মায়া ওয়াশরুম থেকে বের হতে অয়ন দেওয়ালে চেপে ধরে। আসমকে এমন হয় খানিকটা ভয় পেয়ে যায় মায়া। অয়ন এগিয়ে যায় মায়ার দিকে। গরম নিঃশ্বাস মায়ের চোখে মুখে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে মায়া। অজানা ভয় এসে জড়ো হয়েছে মনে। মায়ার কপালে নাক রাখে অয়ন। বিব্রত বোধ করছে মায়া। কি করতে চায় অয়ন? এমন প্রশ্নে উকি দিচ্ছে মনে। সরি মায়া। অয়নের এমন কথায় চমকে ওঠে মায়া। শুধু সরি বলতে এতটা কাছে চলে এসেছে? তাহলে কি ক্ষমা করে দিলেই ছুঁড়ে ফেলে দিবে? না, আর সে সুযোগ দিবই না ভেবেই মায়া অয়নকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি হলো? কিছু হওয়ার বাকি রেখেছেন? সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওকে মানলাম, আপনার সরি এবার ফিরিয়ে দিন। আমার মাকে ফিরিয়ে দিন। মায়া, পারবেন না তো? তাহলে সরি বলে নিজের দায় সারাতে আসবেন না। দোষ তো আসলে আপনার না, আমার কপালের। তাই তো আজ আর গ্রামের মেয়েদের হয়তো সুখ বলে কিছু নেই। তাই তো আচ্ছা যাকগে, সরি বলতে হবে না সরি। শুধু এই শারীরিক টর্চারের সাথে সাথে মানসিক টর্চারটাও করবেন না প্লিজ। আমি তোমায় বিবেক থাকলে ভেবে দেখুন তো টর্চার করেন কি না। বলেই মায়া কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মায়া মায়া না, কোনো সাড়াই দেয়নি আর মায়া চলে গেছে কোথায় যেন। বিছানায় বসে পড়ে অয়ন। কিচ্ছু ভালো লাগছে না তার। কি করে সবটা পরিবর্তন করবে সে? কি করে বাচ্চা মেয়েটাকে নতুন জীবন দিবে? কি করে এই পরিস্থিতি থেকে নিজে বের হবে? কি করে? আদনান সাহেব অফিসে যাচ্ছেন। তিনি চাইছেন আমেরিকায় সেট আপ হতে, কিন্তু এটা মায়া অয়নের মধ্যকার দূরত্বটা মিটলেই সম্ভব। তাই তিনি আপ্রাণ চেষ্টা করে চলছেন দুজনকে একই সুতায় বাঁধতে। হয়তো তিনি তার দিক থেকে সফল হবেন, তবে দুজনের মনের মিল কি আদৌ হবে? অফিসের সকল কিছুতে অয়নের নাম বসিয়ে দিতেই সন্ধ্যায় তিনি অফিসে যাচ্ছেন। এই সময় সবার ছুটি হয়ে যাওয়ায় শান্তিমতো কাজ করতে পারবেন তিনি। অনেকদিন পর পাঞ্জাবি পাজামা পরছেন আদনান সাহেব। সাদাতে তিনি সম্মান খুঁজে পান, তাই সাদা পাঞ্জাবি পাজামা পরেই ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে বেরোয় আদনান সাহেব। গাড়িতে ওঠার সময় তিনি ছাদে মায়াকে দেখতে পায়। হয়তো মন ভালো করতে ছাদে এসেছে বা অয়নের সাথে সব ঠিকঠাক হয়েছে বলেই ভেবে মুচকি হাসে আদনান সাহেব। তারপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আজকাল সাবিনা বেগমের দিনকাল ভালো যাচ্ছে না। বেশিরভাগ সময় হসপিটালে থাকতে চান তিনি। যতই খারাপ হোক, স্বামী তো। এই কথা ভেবেই আজকাল বড্ড মায়া হয় তার খোরশেদ আলমের জন্য। খুব ইচ্ছে করে স্বামী সন্তান নিয়ে মরার আগ পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে, কিন্তু আদৌ কি তা হবে? সাবিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অয়নের মা রাবেয়া বেগম।
তিনি এখানে থাকলেও মন তার মায়া অয়নের কাছেই পড়ে আছে। কেমন আছে ওরা দুজন? তিনি গিয়ে সমস্যার সমাধান করতে পেরেছেন তো? অয়ন মেনে নিয়েছে তো সবটা? কেমন আছে অয়ন? মায়া তো একদমই একা হয়ে গেল মাকে হারিয়ে। এত বড় শোক সামলাতে পারবে তো? এরকম নানা কথা ভাবছে রাবেয়া বেগম। খোরশেদ আলম গ্লাসে পানি ঢেলে সাবিনা বেগমের দিকে এগিয়ে দিতেই রাবেয়া বেগমের হুঁশ এলো। ননদের স্বামীকে কেবিনে ঢুকতে দেখে সালাম দিলেন তিনি। তোমরা কথা বলো, আমি আসছি। সাবিনা বেগমকে কথাটা বলেই বেরিয়ে এলেন তিনি। সাবিনা বেগম বেশ বুঝতে পারছেন কি নিয়ে এতটা অন্যমনস্ক তিনি, কিন্তু নিজের মেয়েকে ছাড়া মায়ের কথা ভাবতে পারছে না সাবিনা বেগম। মানুষগুলো বোধহয় এমনই হয়, নিজেদের স্বার্থ ছাড়া অন্যেরটা বোঝে না। অয়ন ঘরে দৌড়ে এলো মুন্নি। অয়ন সিগারেট খাচ্ছে। মুন্নির এমন হন্তদন্ত হয়ে আসায় সিগারেট ফেলে দ্রুত উঠে মুন্নির সামনে গিয়ে দাঁড়ালো অয়ন। কি হয়েছে তোর? এমন হাঁপাচ্ছিস কেন? দাদা ভাই, ভাবি, কি হয়েছে তোর ভাবির? কোথায় ও? ভাবি, কি হয়েছে তোর ভাবির বল না? উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো অয়ন। ভাবি ছাদের পাশের ইটের রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছে। আমি নিচ থেকে দেখলাম। অনেকবার ডাকার পরও ভাবি শুনল না। তারপর তারপর আমি দৌড়ে ছাদের দিকে গেলাম, কিন্তু কেঁদে দিল মুন্নি। কিন্তু কি ভয় নিয়ে বলল অয়ন। বল না, কিন্তু কি? তোর ভাবি ঠিক আছে তো? আপনি তো জানেন আমাদের ছাদের দরজা একবার লেগে গেলে সহজে খুলতে চায় না। আমি অনেক চেষ্টা করেও খুলতে পারিনি। আপনি চলুন। অয়ন আর একটা সেকেন্ডও দেরি না করে দৌড়ে ছাদের দিকে চলে গেল। এক সেকেন্ড সময়ও এখন মহা বিপদ ঘটিয়ে ফেলতে পারে। মায়াকে হারাতে চাই না আমি, ওকে নিয়েই আমি বাঁচতে চাই। ওকে নিয়ে বাঁচতে চাই, না চাইতেও অয়ন এসব কথা বলে ফেলে। সাথে যেতে 3 মিনিট সময় লাগে, অথচ মনে হচ্ছে 3 ঘন্টা পার হয়ে গেছে। অয়ন দরজার সামনে এসে কয়েকবার মায়াকে ডাকতে থাকা, দরজা ধাক্কাতে থাকে। ততক্ষণে মুন্নি চলে এসেছে। দাদাভাই, আমিও ধাক্কা দিচ্ছি বলে কোমরে ওড়না গুজে নেয়। তারপর দুজনে মিলে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অয়ন ছাদে পা রেখে চোখ বোলাতে থাকে চারপাশ। হঠাৎ নিচ থেকে চিৎকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। হাত পা ঠান্ডা হয়ে এসেছে অয়নের। তাহলে কি মায়া? মুন্নি তো কেঁদে একাকার। অয়ন দৃঢ় পায়ে হেঁটে ছাদের রেলিংয়ের কাছে গেল। বুকে ব্যথা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে মায়াকে ছাড়া বাঁচবে নয়ন। ওকে খুব প্রয়োজন। আজ নিজেকেও শেষ করে দিব অয়ন মায়ের সাথে সাথে। ভাবতে ভাবতে রেলিংয়ের কাছে চলে আসে অয়ন। অয়ন নিচে উকি দিতে সব ভয় গায়েব হয়ে যায়। রিক্সার সাথে প্রাইভেট কার লাগায় কিছুটা হামাঙ্গা সৃষ্টি হয়েছে, তাই চেঁচামেচির শব্দ। অয়ন বুকে হাত দিয়ে পিছু ঘুরতেই আরেক দফা কেঁপে ওঠে। ছাদের এক কোনায় রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে মায়া, এক পা শূন্য তুলে। এমনই সময় অয়ন পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ফেলে মায়াকে। খুব জোরে জড়িয়ে ধরে মায়াকে নিজের সাথে। কি হয়েছে তোমার? কেন করতে যাচ্ছিলে এমন? খুব অন্যায় করে ফেলেছি আমি জানি, কিন্তু তাই বলে তুমি? মায়া নিজেও জানে না কি করতে যাচ্ছিল। আত্মহত্যা মহাপাপ, তাই যাই হয়ে যাক না কেন দুনিয়া উল্টালেও আত্মহত্যা করবে না মায়া। কিন্তু আরেকটু হলেই তো আজ। কি হলো? চুপ করে আসো যে? কি ভাবছো? উত্তর দাও। কেন করতে যাচ্ছিলে এমন? মায়াকে জাগিয়ে বলতে থাকে অয়ন। আমি তো বলতেই আতঙ্কে জ্ঞান হারায় মায়া। মায়া, এই মায়া, এই মুন্নি যা তো পানি নিয়ে আয়, পানি নিয়ে আমার ঘরে আয় বলে মায়াকে কোলে তুলে নেয়, বিছানায় এনে শুইয়ে দেয়। ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে মুন্নি। অয়ন মায়ার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। এতেও কোনো রকম হুঁশ আসে না মায়ার। কি করবে ভেবে উঠতে পারছে না অয়ন। পানির গ্লাস নিয়ে নিচে চলে যায় মুন্নি। অয়ন প্রায় দিশেহারা হয়ে পড়েছে। এমন একটা ভয়ানক ঘটনা নাড়া দিয়েছে অয়নকে। যদি আজ মায়ের কিছু হয়ে যায় তাহলে এই ভয়ে তটস্থ অয়ন। এই মুহূর্তে মায়াকে ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। ওকে আমি সুস্থ চাই। বলতে বলতে ইমন ফোন রিসিভ করে। হ্যালো, গুম গুম কণ্ঠে বলে ওঠে ইমন। কি বউ নিয়ে ঘুমাচ্ছিস? ইমন দরপড়িয়ে উঠে বসে। অয়ন কল দিয়েছে কেন? কি বলবে ও? এখন যদি দেখা করতে বলে? এশাকে চাই তো এসব ভাবছে ইমন। এদিকে অয়ন হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যাঁ বল। ইমন জলদি আমার বাড়ি আয় তো। আমি প্রমিস করছি কিচ্ছু করবো না আমি তোকে। মায়া, কি হয়েছে ভাবির? ও জ্ঞান হারিয়েছে প্রায় 20-25 মিনিট। তুই একটু জলদি আয় প্লিজ। আচ্ছা আমি আসছি বলে ফোনটা কেটে দেয় ইমন। অয়ন স্বস্তির নিঃশ্বাস পেলে মায়ের পাশে বসে। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ঘষতে থাকে। মুন্নিও গরম তেল এনে হাজির হয়। মায়ের হাত পা অনেক ঠান্ডা হয়ে এসেছে, তাই পায়ে তেল ঘষতে শুরু করে মুন্নি আর হাতে অয়ন। এদিকে সে বিকেলে ঘুমিয়েছে ইমন আর এশা। সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে। এখন অয়নের ফোনে ঘুম ভাঙল ইমনের। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে নিলে এশা আটকে ধরে ইমনকে। ঘুমের ঘরে আবল তাবল বলতে থাকে। ইমন এশার ঘরের গায়ে চাদর টেনে দিয়ে আস্তে করে উঠে যায়। ফ্রেশ হয়ে দ্রুত বের হয়ে যায়। যাওয়ার আগে শুধু মাকে বলে যায় আমি আসার আগে যেন এশা না ওঠে, আর তোমরা কেউ ডেকো না।
ইমনের মা মাথা নাড়ে শুধু। তিনি মাটির মানুষ, এমন বউ তিনি কখনোই চাননি। এমন মেয়ে তার পছন্দও না। নিজেরও তো মেয়ে আছে, কই এমন উচ্ছৃঙ্খল তো নয়, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারেন না। ইমন বেরিয়ে যায় অয়নদের বাড়ি। ইমন দরজায় কয়েকবার নক করতেই জমিলা বেগম দরজা খুলে দেয়। ইমন দ্রুত পায়ে অয়নের ঘরের দিকে হেঁটে যায়। তাড়াহুড়ো করে রুমে ঢুকে বলে, কি হয়েছে ভাবির? ইমনকে দেখে এক দৃষ্টিতে অয়ন ইমনের দিকে তাকিয়ে থাকে। অপ্রস্তুত হয়ে পড়ে ইমন। মুন্নির টুল এগিয়ে দেয় বসতে। ইমন বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করতে থাকে। দাদাভাই, আমি তাহলে যাই। মুন্নির কথায় অয়নের ধ্যান ভাঙে। চোখ সরিয়ে নেয় ইমনের দিক থেকে। যা, নাস্তা রেডি কর। আচ্ছা বলেই বেরিয়ে চলে যায় মুন্নি। আসলে ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করেও সেন্স বেরাতে পারিনি। ভয় পেল কীভাবে? ইমনের এমন কথায় চুপ মেরে যায় অয়ন। ইমনও আর ঘাটায় না। ইমন মায়াকে চেক আপ করে একটা ঘুমের ইঞ্জেকশন আর কিছু ওষুধের নাম লিখে দেয়। অয়ন আয় আমার সাথে বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে ইমন। ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে প্রেসক্রিপশনটা অয়নের হাতে তুলে দেয়, বলে, বস। কি হয়েছে মায়ার? ভাবি শরীরটা অনেক দুর্বল, প্রেশার লো, আর মানসিক চাপের কারণেই সেন্সলেস হয়ে গেছে। আর আর কি? ভাই, বাচ্চা মেয়েটাকে মারিস না। হাতে গলায় মারের দাগ স্পষ্ট। ওর বয়স আর কত হবে? 18 কি 19 হবে? এই বয়সে এত চাপ নেওয়া ওর পক্ষে পসিবল না। আর অতিরিক্ত মারের কারণেই ওর ব্রেনে একটা চাপ পড়েছে। এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবে, আর একটু পুষ্টিকর খাবার খাওয়াবেই। রাতে না খাওয়ার কারণেই ভাবির এই অবস্থা। দেখে বোঝা যাচ্ছে কতদিন যাবৎ যে রাতে খাবার খায় না। ইমনের কথায় চমকে ওঠে অয়ন। খায় না বলতেই সেদিনের কথাটা মনে পড়ে যায় অয়নের। আগে প্রতিদিন রাত জেগে বসে থাকতো মায়া। অয়ন আসলে একসাথে খাবে বলে রাতের খাবার খাবে, কিন্তু অয়ন এসে আর খেত না। মায়াও তাই খাবারগুলো ফ্রিজে তুলে ঘুমাতে চলে যেত। তারপর যেদিন মায়াকে খুব মেরেছিল, সেদিনের পর আর মায়া জেগে থাকে না। শাড়ি নুপুর পরাও বন্ধ করে দিয়েছে মায়া। সেদিনের পর আর শাড়িও পরতে দেখেনি অয়ন। কী ভাবছিস এত? না কিছু না। আমি তাহলে উঠছি। খুব তাড়া তোর? ইমন আবারও বসে বলে, না, জানিস সেদিন কেন মায়াকে মেরেছিলাম? তোর বউয়ের জন্য। অয়নের কথা ভয় পেয়ে যায় ইমন। তাহলে কি অয়ন সবটা জেনে গেছে? ভয় পাস না, আমি সবটাই জানি। ইমন চোখ তুলে অয়নের দিকে তাকালো। হ্যাঁ, সেদিন এসে আমার অফিসে গিয়ে মায়ের নামে অনেক আজে বাজে কথা বলে। আর তাই তো। কি? এসা? তোর ক্রেডিট কার্ডটা নাকি দিতে এসেছিল তোকে। সেদিন তো আমার রিসিপশন ছিল। ও, তা কেমন আছে এসব? হ্যাঁ, ভালোই। কেড়ে নিলি আমার কাছ থেকে? ইমনের মুখটা শুকিয়ে যায়। না, আমি কেড়ে নেইনি, এসা আমারই ছিল। হোয়াট? তুই কী বলতে চাইছিস? মনি নাস্তা এনে ইমন অয়নের সামনে দিয়ে দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করে ইমন। তোর সাথে রিলেশন হওয়ার আগেই এসার সাথে আমার রিলেশন ছিল। আজ থেকে প্রায় 3 বছরের। 3 বছরের হয়েও ওঠেনি। তখন আমি ডাক্তার হইনি, ইন্টার্নিতে ছিলাম। একদিন কফি শপে এসা আসে, একটা পিঙ্ক কালারের ড্রেস পরে। বরাবরই আমার ওর অভাবে চলাফেরা পছন্দ ছিল না। আমি সেদিন খুব করে বারণ করতেই এসার রেগে মেগে আমার সাথে ব্রেকআপ করে নেয়। আমাদের রিলেশনের কথা এসার পরিবার আর আমার পরিবারও সবাই জানতো। তারপর তুই যখন দেশে এলি, তখন কলেজে রিউনিয়নের দিন তোদের আলাপ, আস্তে আস্তে কথাবার্তা, তারপরে রিলেশন। তখন আমি দেশের বাহিরে ছিলাম ডাক্তারি পড়তেই। এসে সবটা জানতে পারি, কিন্তু তখন অনেক চেষ্টা করেও এসাকে আর পেরাতে পারিনি। এসা ভালোবাসতো আমাকে। আমি ওর জীবনের প্রথম ভালোবাসা ছিলাম। আমি জানতাম ও আমার প্রতি দুর্বল। একদিন এসার মা অসুস্থ হয়ে পড়ে, আর এসা বাড়িতে না থাকায় স্নেহা আমাকে কল দেয়। আমি সাথে সাথেই পৌঁছে যাই। সেদিন রাতটা এসা আমার সাথেই ছিল। তেমন কিছু না হলেও সে রাতটা এসা আমার সাথে থেকেছিল। তারপর তো আবার তোর মুখেই হলো। যেদিন শুনলাম তোর বিয়ে, আমি ঘাবড়ে যাই। তাহলে এসার কি হবে? এসা জানলে কেমন রিয়েক্ট করবে? কিন্তু আদনান আঙ্কেল আমায় আশ্বাস দেয়। বাবা, আঙ্কেলই আমাকে সাহায্য করে এসাকে এই বিয়েতে রাজি করাতে। কিভাবে? সেদিন রাতের কথা বলে কিছুটা ভয় দেখিয়ে। সোরের উপর বাটপারি? অনেকটা তেমনই, হেসেই বলল ইমন। এক গ্লাস পানি খেয়ে নেয় ইমন। যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ বলছিস আমি তোর থেকে কিছু কেড়ে নিয়েছি, কিন্তু একদিন তুই বলবি এই কিছুটা নিয়েছি বলেই তুই সবচেয়ে সেরা জিনিসটাই পেয়েছিস। আর মেয়েটা অনাথ, এটা ভেবেও ওকে একটু ভালো রাখিস, দেখবি তাহলে তুইও ভালো থাকবি।
ভাবতে পারিস জ্ঞান দিচ্ছি, কিন্তু দেখবি একদিন এই কথাগুলো ভেবে তোর খুব ভালো লাগবে। আসছি। এই কথাটা ভুলেই বেরিয়ে যায় ইমন। অয়ন কিছুক্ষণ বসে থাকার পর বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে উপরে চলে গেল। মায়া ঘুমোচ্ছে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শরীর বেশ দুর্বল, তাই একটু ঘুম প্রয়োজন। দেখে মনে হচ্ছে কতদিন পর এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অয়ন মলিন দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা টেনে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। এক ঘুমে সকাল হয়ে যায়। 6টা বাজে। অয়নের ঘুম ভেঙে যায় খুব গরমে। মনে হচ্ছে বা হাতের বাহু পুড়ে যাচ্ছে। অয়ন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়া গুটিসুটি মেরে অয়নের হাতে শুয়ে আছে। জ্বর না হলেও শরীর বেশ গরম, তাই এমন লাগছে অয়নের। আলতো করে মায়ের মাথাটা বালিশে রাখে। তারপর আস্তে আস্তে উঠে বসে মায়ের সামনে। মাথায় হাত বুলাতে থাকে। এমন সময় মায়া নড়ে ওঠায়, সরে আসে অয়ন। একবার মায়ের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন। অয়ন ওয়াশরুম থেকে বেরিয়ে নিচে নামতেই মুখোমুখি হয় বাবার। আদনান সাহেব রেডি হয়ে বেরোচ্ছে ঘর থেকে। কোথাও যাবে বাবা? হ্যাঁ, রাজশাহীতে আমাদের কোম্পানি আছে না, সেখানে যাব। সেটা তো জাভেদ আঙ্কেলই সামলান। হঠাৎ করে তুমি? আমার কাজ আছে, সময় হলে জানতে পারবে। এখন আসছি আমি। নাস্তা করে যাবে না? এত সকালে খাওয়ার অভ্যেস আমার নেই, সেটা তো তুমি জানোই। আচ্ছা, বলে অয়ন মুন্নিকে ডাকতে থাকে। মুন্নি, মুন্নি, খালা কই গেলা সবাই? ওদের আমি ছুটি দিয়ে দিয়েছি 3 দিনের জন্য। সদর দরজার সামনে যেতে যেতে বলল আদনান সাহেব। নিজের স্ত্রী অসুস্থ, নিজে সেবা করো, ওদেরকে কি দরকার? কিন্তু বাবা, অফিস সেটা আমি সামলে নিব। আমি সেটা বলছি না, কিন্তু আসছি। নিজের আর মায়ার খেয়াল রেখো। বাবা, বাবা, বেরিয়ে গেছে আদনান সাহেব। সকালে নাস্তা নয় আনবো, কিন্তু প্রত্যেক বেলার খাবার বাহির থেকে এনে খাওয়ালে তো মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তাছাড়া আমিও তো কোনো রান্না দেখ, বাবার সাথে আর ভালো লাগে না আমার। বলে অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় খাবার আনতে। এদিকে আদো আদো ঘুম নিয়ে চোখ মেলে তাকায় মায়া। বিছানায় শুয়ে আছে, অয়ন নেই। কয়টা বাজে এখন? সব প্রশ্ন একসাথে মাথায় আসতেই মাথাটা ঝিম ধরে ওঠে। আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে জামা পাল্টে নেয় মায়া। হলুদ সবুজ রঙের একটা 3 পিস পরে নেয়। বিছানা গুছিয়ে বারান্দায় যেতে বাগানের কাঠগোলাপ, বকুল ফুল সহ আরও বিভিন্ন ফুলের গাছের দিকে চোখ চলে যায় মায়ার। দৃঢ় পায়ে হেঁটে যায় নিচে। কাউকেই দেখা যাচ্ছে না, হয়তো যে যার কাজে চলে গেছে ভেবে মায়া বাগানের দিকে চলে যায়। সনসন বাতাসের শব্দ আর সকাল সকাল মেঘলা আকাশ, সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ, অনেকটা মায়ার মতো। তবে মায়া একটা সময় বেশ চঞ্চল ছিল। পরিস্থিতি আজকে তাকে। মায়া আস্তে আস্তে ফুলগুলোর দিকে এগিয়ে যায়। সব গাছ শুয়ে শুয়ে দেখছে মায়া। ঠোঁটের কোণায় মিষ্টি হাসি ফুটেছে। অয়ন খাবার নিয়ে চলে এসেছে। গাড়ি থেকে বের হতেই চোখ পড়ে বাগানের দিকে। একটা ছোট মেয়ে ঘুরছে বাগানে। অনেকটা প্রকৃতির কন্যার মতোই লাগছে। জামার রং বাগানের রং মিলে গেছে একসাথে। অয়ন হেসে বলে, আরে এই যে আমার বউ। বলে আর মনে হেসে ওঠে। ফোনটা গাড়ি থেকে বের করে একটু এগিয়ে যায়। টুপটাপ করে কয়েকটা মুহূর্ত বন্দি করে নেয় ফোনে মায়ের অজান্তেই। অয়ন আস্তে আস্তে বাগানের দিকে যেতে লাগলো। হঠাৎই অয়নকে দেখে মায়ের মুখটা শুকিয়ে যায়। চুপসে দাঁড়িয়ে রইল। অয়ন ব্যাপারটা বুঝতে পারে। চলো ঘরে চলো, ব্রেকফাস্ট করবে। বাহির থেকে? বাবা সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন, তাই তো বাহির থেকে নিয়ে এসেছি। ও, বলে মায়া হেঁটে ঘরের দিকে চলে গেল। অয়ন মায়ের পিছু পিছু এলো বাসার ভিতরে। তুমি চেয়ারে বসো, আমি আসছি। মায়া একবার ব্রু ক্রুজকে চেয়ারে বসে পড়ল। অয়ন খাবারগুলো প্লেটে তুলে মায়ের সামনে দিল আর নিজেও নিল। খাও, বলে স্যান্ডউইচে কামড় বসালো অয়ন। খাচ্ছ না যে? স্যান্ডউইচ আগে কখনো খাওনি? ও, গ্রামে তো এসব পাওয়া যায় না। দেখবি কি করে? সমস্যা নাই, খেয়ে দেখো, ভালো লাগবে। অয়নের কথাটা খুব লাগে মায়ার। মায়া মাথা নিচু করে উঠে চলে যায়। আরে কোথায় যাচ্ছ মায়া? এই মায়া। মায়ার কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। কেন যে চলে গেল বলতে মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা কথাটা। ওহ শিট, আবারও! বলেই টেবিলে বাড়ি দিল। তারপর উঠে গেল মায়াকে ডাকতে। ঘরে এসে দেখলো মায়া ব্যাগ থেকে কাপড় বের করছে। কোথাও যাবে? হ্যাঁ, কলেজে। চলো খেয়ে নিবে, তারপর রেডি হবে। না, ওসব জীবনে চোখে দেখিনি তো, তাই খেতে পারবো না, পেটে সইবে না। আই এম সরি। সরি বলার কি আছে? ঠিকই তো বলেছেন, কুকুরের পেটে কি আর ঘি হজম হয়? মায়া, শুনেছি আমি বয়রা নয়। অশান্তি করতে চাইছ? একদমই না। তাহলে কি? না, কিছু না। আচ্ছা চলো, খাবে চলো।
আমার খিদে নেই এখন, কথায় পেট ভরে গেছে। তাহলে কিন্তু আমিও খাবো না, আপনার যা ইচ্ছে করুন। ভেবে বলছে তো। মায়া কিছু না বলে ওয়াশরুমে চলে যায়, চেঞ্জ করে আসে। অয়ন বিছানায় বসেছিল, মায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। অয়ন হা করে মায়াকে দেখছে শুধু। মায়া ব্যাপারটা খেয়াল করে দ্রুত আয়নার সামনে থেকে সরে যায়। এমন সময় গাড়ির হর্ন বাজতে শুরু করে। ট্রাঙ্কটা চলে এসেছে বোধ হয়, নিজেই বলে দৌড়ে নিচে নেমে আসে মায়া। সদর দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এই ট্রাঙ্কটা আপনার মামা পাঠিয়েছে, আচ্ছা নিয়ে আসুন। মায়ার পেছন পেছন ট্রাঙ্কটা নিয়ে আসে ড্রাইভার রফিক। ভাইয়া, এখানে এনে রাখুন। মায়া যে রুমটায় থাকতো সেই রুমে বেডের সামনে রাখতে বলল ট্রাঙ্কটাকে। রফিক বেরিয়ে চলে যায়। অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রফিক বেরিয়ে যেতেই অয়ন মায়ের রুমে গেল। মায়ের ট্রাঙ্কটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর খুলল। ভিতরে অনেক জিনিস। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে বলে ভিতরে কি আছে কিছু দেখতে পারছে না। মায়া প্রথম একটা ছবির ফ্রেম বের করে দেখল, তারপর একটা মাঝারি ছবির অ্যালবাম বের করে তাতে চুমু খেল। ছোট ছোট দুটো জামা বের করে বুকে জড়িয়ে ধরল, তারপর আবারও রেখে দিল। তারপর একটা বড়সড় মাটির ব্যাংক টোপা বের করে ভেঙে ফেলল। কিছু পয়সা খুচরো টাকা চারপাশে ছড়িয়ে পড়ল। মায়া আস্তে আস্তে তা কুড়াচ্ছে। অয়ন মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। কি করছো এসব? টাকা লাগবে বললেই পারতে। বলে অয়ন বেরিয়ে যায়। কয়েকটা হাজার টাকার নোট নিয়ে এসে মায়ের সামনে ধরে। এই নাও, আশা করি এতে তোমার হয়ে যাবে। মায়া অয়নের দিকে না ফিরে টাকাগুলো একের পর এক বাস খুলতে লাগলো। কি হলো মায়া? ধার চাই না আমি। ধার? আমি তো তোমায় এমনি দিচ্ছি। ভিক্ষে? ভিক্ষে তো কেউ কাউকে এত টাকা দেয় না। মায়া, জি। সমস্যা কি তোমার? সব কিছুতে এমন কেন করো তুমি? কেমন কেন করলাম? না কিছু না। মায়ের টাকাগুলো কুচিয়ে ট্রাঙ্কটা আটকে ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে নিলেই, টাকা কি করবে? বলা যাবে? বলে উঠল অয়ন। যতদিন আছে ততদিন টুকটাক তো চলতে হবে, তাই না? বারবার তো আর হাত পাততে পারবো না মানুষের কাছে। যতদিন মানে? কি বলতে চাইছো তুমি? যতদিন মানে এ বাড়িতে আছি ততদিন। কয়েকদিন পর তো চলে যেতেই হবে। যাওয়ার আগ পর্যন্ত তো চলতে হবে নাকি? কয়েকদিন পর তুমি কোথায় যাবে? ডিভোর্স হলে চলে যেতে হবে না? এসে আপাতত তার স্বামীর আগের স্ত্রীকে, মানে ডিভোর্সি স্ত্রীকে এ বাড়িতে বিনামূল্যে রাখবে না, তাই না? মায়া, বল কিছু বললাম কি? অয়ন মাথা নিচু করে নেয়। আচ্ছা আসছি তাহলে। খাবার ফ্রিজে রাখা আছে, ওভেনে দিলেই হবে। তুমি খাবে না? আসছি বলে বেরিয়ে চলে যায় মায়া। অয়ন কিছুটা সময় দাঁড়িয়ে থাকে, তারপর নিজের রুমে চলে যায়। ওয়ালেট, গাড়ির চাবি, ফোন নিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে মায়াকে আর পায় না অয়ন। তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দেয়। মেন রোডের ধারে পেয়ে যায় মায়াকে। মায়ের সামনে গাড়ি থামিয়ে গ্লাস নামায় অয়ন। গাড়িতে ওঠো। মাথা বের করে বলে অয়ন। কি বলছে শুনছো না? গাড়িতে ওঠো। আমি যেতে পারবো। তোমাকে বলেছি গাড়িতে উঠতে, বললাম তো। রাস্তায় সিন ক্রিয়েট করতে চাইছি না, ভালোভাবে বলছি গাড়িতে ওঠো, নয়তো আমার রাগ কেমন তুমি খুব ভালো করেই জানো। মায়া অন্যদিকে মুখ করে তাকায়। এই মায়া। অয়নের ধমকে চমকে যায় মায়া। ফিরে গাড়িতে উঠে বসলো। অয়ন চোখ রাঙিয়ে গ্লাস তুলে দেয়। সিট বেল্ট আটকে দিতে এগিয়ে যায়। মায়ের কাছে যেতে একটা সুন্দর সুবাস পায় অয়ন। কেমন একটা ঘোরে আটকে যায়। মুহূর্তের মধ্যে সব রাগ উধাও হয়ে যায়। অয়ন মায়ের দিকে এগিয়ে যায়। মায়া বাহিরের দিকে মুখ করে চেয়ে আসে। অয়ন মায়ার ঘাড়ের কাছে মুখ নিতে চমকে ওঠে মায়া। অয়নের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। মায়া এদিক ঘুরতেই দুজন ঠুস করে মাথায় বাড়ি খায়। অয়ন মাথা ডলতে ডলতে সরে আসে, কিন্তু মায়া সেভাবেই নির্বোধের মধ্যে বসে থাকে। আহ, মেরে দিলে তো, জ্বলছে বলে অয়ন মায়ার দিকে তাকায়। মায়া চাহনি দেখে অয়ন মাথা থেকে হাত সরিয়ে সিট বেল্ট আটকে ড্রাইভ করতে শুরু করে। মায়া, শুনছি। কি পারফিউম ইউজ করো? কোনোটাই না। আচ্ছা, আর শ্যাম্পু? আগে ক্লিনিক প্লাস ইউজ করতাম, তারপর? জানো, তোমার শরীরের আর চুলের গ্রানটা না মাতাল করা। অয়ন মুচকি হেসেই বলে, নয় হ্যাঁ। ও আচ্ছা। বাকি রাস্তায় অয়ন আর চোখে মায়াকে দেখে যায়, আর মায়া সারা রাস্তায় চুপ করে থাকে। কলেজের সামনে আসতেই মায়া গাড়ি থেকে নেমে চলে যায়। অয়ন মায়ার যাওয়ার দিকেই চেয়ে আসে। অয়ন ভাবে মায়া একবার ফিরে তাকাবে, কিন্তু মায়ার ফিরে তাকায় না, চলে যায়। মায়া কলেজ বিল্ডিংয়ে চলে যেতে অয়ন মন খারাপ করে গাড়ি নিয়ে চলে যায়। একটা সুপার শপের সামনে গাড়িটা থামায় অয়ন। শপে ঢুকে অয়ন এটা সেটা দেখলো। তারপর মায়ের জন্য একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আর একটা অসাম পারফিউম, কাজল, লাল লিপস্টিক আর ওর জন্য একটা পারফিউম কিনে নিয়ে বেরিয়ে এলো। তারপর সামনের দোকান থেকে একটা নীল শাড়ি, একটা মেরুন ও একটা কাঠালি রঙের শাড়ি কিনে নিল।
কাঁচের ছুরি বেশ পছন্দ অয়নের। বেশ কিছু কাঁচের ছুরি নিয়ে বেরিয়ে এলো অয়ন। বেরিয়ে জুয়েলারি শপে যেতে চমকে ওঠে অয়ন। পালাবে না দাঁড়াবে এই অবস্থায়। ইমন আর এসা এই দোকানে, এসা এক কর্নারে আর ইমন সামনেই। ইমন দেখে ফেলায় চলে যেতেও পারছে না অয়ন। কি করবে? ইমন ব্যাপারটা বুঝতে পেরে সহজ হতে চায় অয়নের সাথে। কিরে তুই এখানে? আসলে ভাবি কোথায়? একাই এসেছি। ও তো কলেজে। ও গিফট? ইমন আসলে এসা রিল্যাক্স, ও গহনায় ব্যস্ত, তাই আর এদিকে তাকাবে না। তুই কি নিবি না? অয়ন একটা ম্লান হাসি দিয়ে গহনা দেখতে শুরু করলো। অয়নকে আড়াল করে দাঁড়ায় ইমন। অয়ন অনেক খুঁজে একটা রিং আর একটা নেকলেস চুজ করে। জলদি বিল মিটিয়ে ইমন থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় অয়ন। গাড়ি স্টার্ট দিচ্ছে অয়ন। এদিকে অয়ন বেরিয়ে যেতেই এসা ইমনের কাছে এলো। ও সবটা দেখেছে। কি হয়েছে? নেওয়া শেষ? কার জন্য এসব কিনলো? কেন? ওর বউয়ের জন্য। আর কার জন্য? আজকাল বউকে গিফটও দেওয়া হচ্ছে তাহলে? নিজের বউকে রেখে তো আর অন্যের বউকে দিবে না। কি বলতে চাইছো কি তুমি? কিছু না। কিছু নিয়েছ? বিল কি দিব নাকি আরও নিবে? এসা সব কিছু গ্লাসের উপর রেখে বেরিয়ে এলো। ইমন প্যাক করে নিয়ে টাকা পরিশোধ করে বেরিয়ে আসে দোকান থেকে। এসা গাড়িতে বসে এক হাত দিয়ে আরেক হাত কসলাচ্ছে। বউয়ের জন্য ডায়মন্ডের আংটি আর নেকলেস, আর আমায় কি দিত? শুধু কার্ডটা। ওদেরকে তুমি কিছুই করতে পারবে না, কারণ সেই বন্ধনটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর রইল গহনা, কার্ড। একবার ভেবে দেখো তো, তুমি কার্ড পেতে, যাতে গহনার কেনার থেকেও বেশি টাকা ছিল, আর সম্মান, ভালোবাসা, বিশ্বাস সবই তুমি প্রথম থেকেই পেতে। কিন্তু তুমি ছিলে ঠক। আর ভাবি কিছুই পাইনি, কিন্তু ভাবি সৎ। ইমনের কথায় আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠল এসা। কটমট করে বাহিরে চেয়ে রইল এসা। ইমন ঠুনকো হেসে গাড়ি স্টার্ট দেয়। এসে ইমনের কথা ভেবে সারাটা রাস্তা এসেছে অয়ন। তালা খুলে বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল। বিছানার উপর সব রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। লম্বা একটা শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অয়ন। খুব ভালো সময়গুলোতে মায়ের কথা মনে পড়ে অয়নের। এখনও মনে পড়ছে। মায়াকে নিয়ে ঝর্ণার নিচে ভিজলে মন্দ হতো না, বা বারান্দায় পাশাপাশি বসে চা খেতে খেতে বৃষ্টি দেখাটা। কখনো রাতে ছাদে বসে জ্যোৎস্না বিলাস, কখনো বা গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেওয়া। হুট করে লং ড্রাইভে যাও, দূরে কোথাও হানিমুনে। এসব ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় অয়ন। মুচকি হেসে আয়নার দিকে তাকিয়ে বলে, আজ বউটাকে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক মেরেছি। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অ্যাটাচড হওয়া না, এবার আর কোনো কষ্টই পেতে দিব না। সর্বসুখ এনে দিব ওকে, বলে অয়ন কাবাট খুলে নিজের কাপড় একপাশ করে সাথে একের পর এক মায়ের শাড়ি জামা গুছিয়ে রাখে। নতুনগুলো প্যাক করা অবস্থায় রেখে দেয়। তারপর পাঠা হয়ে খাবার অর্ডার করে বসে বসে ফোনে মায়ের পিকগুলো ঘাঁটতে থাকে। 1 ঘন্টার মধ্যে খাবার চলে আসে। অয়ন খাবার রেখে আবারও উপরে চলে আসে। খুব ক্ষুধা পেয়েছে, তবে এখন তো কিছুতেই খাবে না। মায়া সকালেও কিছু খায়নি, ও সহ খাবে। অয়ন ঘরে পাইচারি করছে আর ভাবছে কি করে মায়াকে সহজ করা যায়, কি করে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে হৃদয়ের দিক দিয়ে ওকে কাছে টানা যায়। এসব আগে কখনোই ভাবেনি অয়ন, তাই আজ কেমন যেন সুখ সুখ অনুভূত হচ্ছে অয়নের। আর কিছু ভেবে সময় নষ্ট করা যাবে না। অয়ন প্রয়োজনীয় জিনিস নিয়ে গাড়িতে উঠে বসলো, তারপর ড্রাইভ করতে শুরু করলো। মায়াকে দেখে অয়নের রাগ বেড়ে যায়, অনেক গুণ বেশি। মায়া দাঁড়িয়ে আছে কলেজের পাশেই, একটু দূরে একটা ফুচকার দোকান। মায়া একবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে, একবার হাতের টাকার দিকে। অবশেষে মায়া ফুচকার দিকে না গিয়ে মেন রোডের দিকে হাঁটা শুরু করলো। গাড়ি সাইড করতে অয়ন মায়াকে দেখতে পায়, কিন্তু এমন একটা ঘটনার সম্মুখীন হবে ভাবেনি অয়ন। গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে গেল অয়ন। বেশ অনেক টাকার ফুচকা কিনে গাড়িতে উঠে একদম মায়ের সামনে এলো অয়ন। গাড়ি থেকে বেরিয়ে মায়ের হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে নিজেই বসলো। খুব দ্রুত ড্রাইভ করছে অয়ন। মায়া বেশ বুঝতে পারছে অয়ন রেগে আছে, কিন্তু রাগের কারণটাই বুঝতে পারছে না। এত দ্রুত যাওয়ায় মায়া বেশ ভয় পাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় অয়ন আর মায়া। অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে বের করে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। মায়া বারবার বলছে, কি হয়েছে? আপনি এভাবে আমাকে টানছেন কেন? ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। অয়ন আরও শক্ত করে মায়ের হাত ধরে নিয়ে যায়। আদনান সাহেব রুমেই ছিলেন, মন নিয়ে চলে এসেছে। মায়ের গলার শব্দ শুনে দুজনেই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকায়। অয়ন তুম করে দরজাটা আটকে দেয়। মায়ের দিকে এগিয়ে যাচ্ছে অয়ন, মায়া পিছাচ্ছে। এক পর্যায়ে মায়া দেওয়ালের সাথে লেগে যায়। অয়ন মায়ের একদম কাছে চলে আসে, দুহাত দেওয়ালে চেপে ধরে। আমার বউ, আবির চৌধুরীর বউ টাকার জন্য পুচকা খায়নি, অথচ সে পুচকা ভালোবাসে।
আবির চৌধুরীর বউ টাকার জন্য হেঁটে আসছে। আবির চৌধুরীর বউ সারাদিন না খেয়ে কলেজ করছে কেন? হোয়াই? আনসার মি। আমি কি সত্যি আপনার বউ? করুণ চোখে তাকিয়ে প্রশ্নটা করল মায়া। হঠাৎ করে এমন প্রশ্নে মায়াকে ছেড়ে দেয় অয়ন। মায়া সেভাবে অয়নের দিকে চেয়ে আসে। আজকের পর যেন কখনো কলেজে যেতে না দেখি, যে শুধু এক্সাম দেবে ব্যাস, আর কিছু না। ওই কলেজ মোড়ে ছেলেদের তোমাকে দেখার জন্য কলেজে পাঠায় না তোমায়। বি কেয়ারফুল। মায়া রেগে গিয়েই বলে, আমি রোজ কলেজে যাব এখন থেকে, আর হেঁটেও আসবো, পারলে ওদের সাথে কথাও বলবো। আপনার কি তাতে? হ্যাঁ, আমি তো আর এসা নই যে আপনার জ্বলবে। ঠাস ঠাস করে 3টা চড় বসায় মায়ের গালে। মায়া গালে হাত দিয়ে নিচে চেয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মায়া। আবারও দুহাত দেওয়ালে চেপে ধরে অয়ন, তুমি কি সবটা জানো না? কেন বারবার এরকম করো বলো তো? আমি তোমায় নিয়ে ভাবতে চাই মায়া, তোমায় ভালোবাসতে চাই। বক করতে চান না? মায়া, সত্যি বলে ফেললাম। একদমই সত্যিটা বলনি। বক করতে চাইলে ভালোবাসতে চাইতাম না। মায়াকে ছেড়ে দিয়ে বলল অয়ন। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চেঞ্জ করো, আমি আসছি বলেই বেরিয়ে যায় অয়ন। মায়া স্তব্ধ হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। গড়জোড়ে পায়চারি করছে ইমন। এসা প্রেগনেন্ট, এটা জানতে পারলে কি করবে ও মাথায় আসছে না ইমনের। ও যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। এসা কিছুতেই বাচ্চাটাকে রাখবে না, যেভাবেই হোক মেরে ফেলবে। কি করবোটা কি আমি? ওকে বলে দিব নাকি বলবো না? কিন্তু মা যদি। এমন সময় ঘরে ঢুকে এসা পেটে হাত দিয়ে গুটিসুটি পায়ে ঘরে ঢুকছেন তিনি। আহ ইমো, আমার খুব পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে। ইমন এদিকে এশাকে ধরে, এসো বসো এখানে বলে বিছানার উপর বসায়। ইমো, তুমি তো ডক্টর, বলো না কেন এমন হচ্ছে, কি হয়েছে আমার? সাথে সাথে ইমনের মুখটা কালো হয়ে যায়, কিন্তু মুখে হাসি এনে স্বাভাবিক হতে চেষ্টা করে। আরে তেমন কিছু না, কতগুলো ফুচকা খেলে তাই তো এরকম হচ্ছে। আমি মেডিসিন দিচ্ছি, তুমি রেস্টে নাও, ঠিক হয়ে যাবে। এসব মুখ গোমড়া করে চুপ করে শুয়ে পড়ে। আবারও উঠে ইমনকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করেই শুয়ে পড়ে। মুচকি হাসে ইমন। অয়ন হাতে খাবারের বাটি নিয়ে ঘরে ঢোকে। মায়া চুপ করে বিছানায় বসে আছে দুপা তুলে। অয়ন মায়ার সামনে গিয়ে বসে। এই নাও, হা করো। অয়নের দিকে হা করে তাকায় মায়া। অয়ন খাবার দিকে ইশারা করে। মায়া খাবে না বলে মুখটা ঘুরিয়ে নেয়। কিন্তু বিরিয়ানি তো মায়ের খুব পছন্দের। অয়ন ব্রু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি কি খাবে নাকি সর বসাবো? মায়া চোখ তুলে তাকাতেই অয়ন চোখ বড় বড় করে। মায়া তেমন কিছু না বলে খেয়ে নেয়। মায়াকে খাইয়ে অয়নও খেয়ে নেয়। প্লেট রেখে এসে আবারও ফুচকা হাতে ফিরে আসে অয়ন। মায়ের সামনে ফুচকার প্লেট দিয়ে মায়ের পাশেই শুয়ে পড়ে। মায়ের গালটা এখনও ফুলে আছে। শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ের, কিন্তু ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারছে না। মায়া, মায়া, একবার ডাকলে কি শুনতে পাও না? সন্ধ্যায় পার্টি আছে, একটু পর রেডি হয়ে নিবে। কোথায় বললে চিনবে? আমি যাব না। যেতেই হবে, অফিসের ক্লায়েন্টের দেওয়া পার্টি। আমায় নিয়ে কী করবেন ওখানে? সে দেখবো নাকি? আপনার সে দেখার মতো অনেক মানুষ আছে। তারা কথা না বললে পেটের ভাত হজম হয় না, তাই না? যাব না আমি। যেতেই হবে তোমাকে। এমন সময় দরজায় নক করে আদনান সাহেব। আসবো? মায়া মাথায় কাপড় টেনে বলল, আসুন বাবা, এসো বাবা। বেশি সময় নেই, বেরোবো। মায়া, এখানটায় একটা সাইন করে দাও তো। মায়া কলম হাতে নেয়। কিসের পেপার এটা বাবা? সময় হলে জানতে পারবে অয়ন। মায়া সাইন করে দেয়। তোমরা রেডি হও, আমি আজই আমেরিকা ব্যাক করছি। আর মিস্টার জ্যাক পার্টি কালকে দিয়েছেন, ওনার ওয়াইফ হসপিটালাইজড। ও আচ্ছা, যাক বাবা, বাসা গেল, মনে মনেই বলল মায়া। আদনান সাহেব বেরিয়ে গেলেন। রাত তখন 9টা বাজে। আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা। অয়নকে সব কিছু কাগজপত্র দিয়ে আর মায়ের নামে করা অ্যাকাউন্টে চেক বই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়ন মায়াকে বুকে জড়িয়ে নিলেন আদনান সাহেব। ভালো থাকিস তোরা, সুখে থাকিস, খুব জলদি ফিরে আসবো আমরা। অয়ন এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে চাইলে রাজি হয়নি আদনান সাহেব। বললেন মায়া বাসায় একা আছে, মুন্নি তার খালার বাড়ি গেছে বলে বেরিয়ে চলে যান আদনান চৌধুরী। 3 মাস পর। কয়েক মাস পর বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া।
আকাশের দিকে আনমনে সে চোখের পানি ফেলছে। সব হারিয়ে গেল ওর, কিছু আর নিজের রইল না। ভেবে ডুকরে কেঁদে ওঠে মায়া। 1 মাস আগে সে নির্মম ঘটনার কথা। মায়া অয়ন যাচ্ছিল মাহিনের বাসায়। গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন। মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে। গাড়িতে পানি নেই। না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া। হঠাৎ করে মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে সরিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের সামনে এসে পড়ে স্নেহা। স্নেহার মৃত্যুতে মায়া যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন ঈশা। এই বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে। সেদিন ঈশা মায়াকে মারতেই ব্যবস্থা করেছিল। মায়া সেটা জানতই না। স্নেহা সেই প্রথম থেকে মায়ার খুবই ভালো বন্ধু। এসব সব খবরাখবর মায়া স্নেহার কাছেই পেত। জীবনের সব সুখ দুঃখের কথা বলা জায়গায় ছিল স্নেহা। সেও চলে গেল না ফেরা দেশে। সেদিন ঈশাকে শাস্তি দিতে যেও পারেনি মায়া। আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায্য সন্তান হয় ঈশা। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ে মায়া। মা মারা যাওয়ার পরও ভেবেছিল আরও তো 2জন মা আছে, তারাই মায়ের শূন্যতা পূরণ করে দিবে। কিন্তু মায়ের কপালে হয়তো অত সুখ লেখা নেই। তাই তো হারালো সাবিনা বেগমকে। মনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল অয়ন। কিন্তু নিজের মা তো আছে, তাকে পেয়ে সেই শোক কাটিয়ে তুলতে চেয়েছে অয়ন। কিন্তু মায়া, ওর যে কেউই রইল না। সাবিনা বেগম কয়েক মাস আগে স্ট্রোক করে মারা গেছে হসপিটালে। রাবেয়া বেগম ও আদনান চৌধুরী মায়ের শ্বশুর শাশুড়ি, তারাও সেটেল হয়ে গেছে আমেরিকাতে। আজকাল কিছুই ভালো লাগে না মায়ার। এত বড় একটা বাড়িটাতে ভালোবাসাহীনভাবে বেঁচে আছে মায়া। বিষণ্ণতায় চেয়ে আছে মন। অয়নের সাথে দূরত্বটা যেন রয়েই গেল, বরং অভিমান অভিযোগের পালাটা আরও যেন ভারী হয়ে গেছে। অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বেরোতেই মায়ার সামনে পড়ে। আজকাল মায়ের প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়ে গেছে অয়নের। মাহিনের সাথে এত দেখা করা, হুটহাট তার বাসায় যাওয়া, এসব একদমই পছন্দ না অয়নের। অয়ন তো আর জানে না মায়া কেন যায় ওই বাড়িতে। খাবার দিব? বারান্দা থেকে এসে অয়নের কাছে দাঁড়িয়ে বলল মায়া। না, প্রয়োজন নেই। কি হয়েছে? কি হবে? আমি একটু মাহিন ভাইয়ার বাসায় যাব। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আপনি একটু কি দিয়ে আসতে পারবেন আমাকে? অয়ন ব্যাপক আকারে রেগে যায়। গলার টাইটা খুলে 2 হাত দিয়ে মায়া 2 বাহু চেপে ধরে। সারাদিন শুধু মাহিন ভাই মাহিন ভাই আর মাহিন ভাই। কি পেয়েছোটা কি? হ্যাঁ, যতক্ষণ ওর বাসায় থাকো ততক্ষণ তো বাসায়ও থাকো না। কি চলছে তোমাদের দুজনের মাঝে যে আমার বন্ধু আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল? আজকাল ওকে খুব মনে ধরেছে, তাই না? এখন আর কি, সব সম্পত্তির মালিক তো তুমি। চাইলে তো চলেই যেতে পারো। যেতে হলে একেবারে যাও। এভাবে লুকিয়ে চুকিয়ে সম্পর্ক করে লাভ কি? নাকি সবাই জেনে যাবে বলে রাতে? মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায়। চলে যাব? হ্যাঁ, যাবই তো। খুব শীঘ্রই যাব। তবে আপনার চিন্তাধারার মতো করে নয়। আর আজ যে আমায় নিয়ে আর মাহিন ভাইয়ার মতো ফেরেশতার মতো মানুষকে নিয়ে আপনি বাজে কথা বলছেন না, 2 দিন পর তাকে দেখে তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে। তার মতো মানুষ দুটো হয় না। আর খুব শীঘ্রই সব কিছুর উত্তর পেয়ে যাবেন, খুব শীঘ্রই, বলে মায়া বেরিয়ে যায়। অয়ন দেওয়ালের সাথে নিজের হাত বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। মায়া নিচে নেমে আসে। রফিককে বলে গাড়ি বের করতে বলে। মায়া গাড়িতে উঠে যায়। আজ খুব অসহায় লাগছে নিজেকে, খুবই। অয়ন ছিল জীবনের শেষ সম্বল। ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে। ছি, খুব পেন হচ্ছে নীরার। মাহিন আলতো করে জড়িয়ে ধরে আসছে নীরাকে। গতকাল ডেলিভারি ডেট দিয়েছিল ডক্টর। গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চলল। নীরাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। মাহিন ভয়ে কুঁচকে আছে। মায়াকে ছাড়া কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না এই মুহূর্তে মাহিন। এই 9টা মাস মায়াই সবসময় নীরার খেয়াল রেখেছে। তাই আজ মায়াকে না জানিয়ে কোনো স্টেপে সে নিতে পারছে না। যদি হিতে বিপরীত হয়ে যায়। তাছাড়া ডক্টর বলেছেন নীরার নর্মালি ডেলিভারি হবে। যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে। খুব ভয়ে আছে মাহিন। নীরা ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন যতক্ষণ নীরার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করলো। এমন সময় কলিং বেল বাজতে তাড়াহুড়ো করে দরজাটা খুলে দেয় মাহিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, দেখো না, ও কেমন যেন করছে। আমার তো আর ভালো লাগছে না। দেখি,
একটু ভিতরে গিয়ে দেখি। মাহিন দরজা থেকে সরে আসে। মায়া এসে নীরার মাথার কাছে বসল। নীরু, এই নীরু। হুম? খুব খারাপ লাগছে? হুম। খারাপ লাগলে আমাকে বলবি। হুম। ভাইয়া, আপনি ওর কাছে গিয়ে বসুন, আমি বরং চুপ করে নিয়ে আসি ওর জন্য। আচ্ছা, ঠিক আছে। মায়া শাড়ির আসল গুজে দাঁড়িয়ে স্যুপ নাড়ছে। ডিম ভেঙে দিতেই কিছু একটা লেগেছে মায়ার চোখে। মায়ার চোখ কসলাচ্ছে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মাহিন। ভাবি, হলো? এই তো হয়ে এসেছে প্রায়। আহ, কি হয়েছে চোখে? বুঝতে পারছি না, ভীষণ জ্বালা করছে। কই দেখি তো। মায়া হাত সরিয়ে নিল। মাহিন আস্তে করে মায়ার চোখ খুলে ফু দিতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ফু দিতে জ্বালা কিছুটা কমে আসে। মায়া হাসি দিতেই মাহিনও হেসে দিল। মায়া বাটিতে করে স্যুপ পেড়ে পিছনে ঘুরে রীতিমতো একটা শক খেলো। মায়া পিছনে ফিরতেই দেখে তার পিছনে অয়ন। আরে অয়ন, তুই হঠাৎ কেন? এসে কি খুব ডিস্টার্ব করে পেলাম? আরে না না, তা বলি এভাবে হঠাৎ করে এলি যে, তাই। ও, আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম। তা কেমন চলছে দিনকাল? দেখে তো মনে হচ্ছে বেশ সুখেই আছিস। মাহিন হেসে বলল, ঠিক কেমন আছি এখন বলতে পারছি না। কেন, আমি আসাতে? মাহিন না বুঝলাম মায়া অয়নের কথার মানেগুলো বেশ বুঝতে পারছে। অয়নের চোখগুলো অসম্ভব লাল, রাগে চোখে মুখে ফুটে উঠেছে। কিন্তু এসব নিয়ে একটু ভাবছে না মায়া, কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন। মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাহিন সুপের বাটিটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায়। অয়ন হাত মুঠো করে মায়ের দিকে এগিয়ে আসছে। মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে পিছনে যাচ্ছে। পিছনে কিছুর সাথে ফিট থাকতেই অয়ন মায়ের গলা চেপে ধরে। এত জোরে চেপে ধরেছে যে মায়া শ্বাসই নিতে পারছে না। বর্ষা মুখ নীল আকার ধারণ করেছে প্রায়। অয়ন মায়ের মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার থেকেও কি আমার বন্ধু তোকে বেশি সুখে রাখে, যার জন্য রাত বিরাতে চলে আসিস ওর বাসায়? একাই তো আছে, বেশ আনন্দ ফুর্তি করতে পারবি, তাই না? কথাগুলো মায়ের কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ের নেই। দম বন্ধ হয়ে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে। চোখ বুজে আসতে চাইছে মায়ার। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। শব্দ কানে আসতে অয়ন মায়ের গলা হালকা করে চেপে ধরে। এমন সময় আরও একটা চিৎকার আসতে অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে। অয়ন তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মায়া নিচে বসে কাশতে থাকে। গলায় নীল দাগ বসে গেছে। গলাটা প্রচণ্ড ব্যথা করছে। জোরে জোরে শ্বাস ছেড়ে কাশছে মায়া। মাহিন নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠার জোগাড়। একটু অন্তঃসত্ত্বা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন। মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেওয়ালের দিকে। দেওয়ালে মাহিন আর নীরার অনেক ছবি লাগানো। বিয়ের ছবি আছে, বাগানে বসার ছবি আছে, আরও নানান রকম খুনসুটি দেওয়ালের ছবি আকারে ঝুলে আছে। অয়ন চারদিক ভালো করে দেখে আবারও ওদের দিকে তাকালো। কয়েক মিনিট নীরার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের। এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল। ওদের বিয়ে হলো কবে? অয়নকে জানানি হয়নি কেন? কি হচ্ছেটা কি এসব? এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন। আবার কি যেন ভেবে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকে আটকে ওঠে অয়ন। মায়া কাশছে আর মুখ থেকে রক্ত পড়ছে। অয়ন মায়ের কাছে যেতে আবারও গল গল করে রক্ত বেরিয়ে এলো গলা থেকে। অয়ন দৌড়তে যাবে এমন সময় বসা অবস্থায় সরে যায় মায়া। আমায় ছোবেন না, অনেক কষ্ট করে বলে মায়া উঠে দাঁড়ায়। গলা চেপে ধরে বাহিরে চলে যায়। অয়ন সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে মায়া গেস্ট রুমে এসে আবারও বমি করলো। রক্ত দেখে অনেক ভয় পেয়ে গেছে মায়া। বারবার সেই সময়ের কথাটাই মনে আসছে, যখন খুব করে জোরে গলা চেপে ধরেছিল অয়ন। অয়ন কি মানুষ? কেন এতটা অত্যাচার করে? ভেবে মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া। নীরা খুব পেন হচ্ছে, না পেরে চিৎকার করছে নীরা। মায়া ওড়নায় মুখ মুছে দৌড়ে নীরা রুমে যায়। মাহিন ওকে কোলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। মায়া যেতেই মাহিন বলল, ভাবি, আমি আর 1 মিনিটও দেরি করতে পারবো না। ওকে আমি এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, সেটাই ভালো হবে, আস্তে করে বলল মায়া। গলায় খুব ব্যথা করছে মায়ার। আজ আরেকটু হলে মরেই যেত। মাহিনের পিছন পিছন মায়াও বেরিয়ে যায়। নীরা চিৎকারে অয়নও সেখান থেকে বেরিয়ে চলে আসে। মায়া গাড়িতে উঠতে মাহিন মায়ার কোলে নীরার মাথা দিয়ে নীরাকে সিটে শুইয়ে দেয়। মাহিন গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। অয়ন হেবলার মতোই চেয়ে থাকে। গাড়িতে উঠতে নিলেই দেখে সদর দরজা খোলা। অয়ন আবারও বাসার ভিতরে যায়। তাকে দরজার পাশে ঝোলানো চাবি নিয়ে দরজা লক করে বেরিয়ে আসে। গাড়িতে উঠে যত দ্রুত ড্রাইভ করতেই অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায়। মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটালে এসে পৌঁছায় অয়ন। নীরাকে কেবিনে দিয়ে সামনে পায়চারি করছে মাহিন।
অয়ন মাহিনীর দিকে একবার তাকাচ্ছে, একবার মায়ার দিকে। মায়া বসে আছে, একবার গলায় হাত দিচ্ছে, আবারও অপারেশন থিয়েটারের দিকে। আর মাহিন বারবার ওদিকে তাকাচ্ছে আর হাত মুঠো করে বিড়বিড় করে কী যেন পড়ছে। কতটা আঘাত দিয়েছে আজ মায়াকে তা ভেবে অনুতপ্ত অয়ন। তার এত ভালো একটা বন্ধুকে নিয়ে এত সন্দেহ করেছে সবটা না জেনেই। আর মায়া এতদিন নীরা প্রেগনেন্সির জন্য গত কয়েক মাস যাবৎ মাহিনের বাসায় আসতো। আর ও কিনা বাজে কথা শুনিয়েছে ভেবেই লজ্জা পাচ্ছে অয়ন। আর কখনো মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেই পারবে না অয়ন। তাহলে কি ওর কাছে আসতে গিয়ে আরও দূরে চলে গেল? মাহিনের কাঁধে হাত দেয় অয়ন। মাহিন ঘুরে দাঁড়ায়, মাহিনের চোখে পানি, শরীরটাও কাঁপছে। অয়ন বিস্মিত চোখে চেয়ে আছে মাহিনের দিকে। অয়নও ঠিক আছে তো? কতক্ষণ হলো কোনো খবর পাচ্ছি না। আমার তো আর ভালো লাগছে না। হ্যাঁ ঠিক আছে, দেখবি নীরা একদম সুস্থ থাকবে, আর বাবুও। সত্যি বলছিস তো? স্বস্তির নিঃশ্বাস নেয় মাহিন। এশার আজান দিতেই মাহিন মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, মায়ের হাতটাও দু হাতের মুঠোয় নিয়ে নেয়। বোন, ওর দিকে একটু খেয়াল রেখো, আমি নামাজ পড়েই আসবো। মায়া শুধু মাথা নাড়ায়। মাহিন হসপিটালের পাশের মসজিদে চলে যায়। মায়া চুপ করে সেখানে বসে আছে। অয়ন কিছু সময় পায়চারি করে মায়ের পাশে গিয়ে বসলো। মায়া ভয় পেলেও প্রকাশ করতে পারল না। অয়ন কিছু বলতেও পারছে না। কিছু বলতে চাইলেও এমন সময় ডক্টর বেরিয়ে আসে। মায়া এগিয়ে গেল। মিসেস মায়া, পেশেন্টের রক্ত লাগবে। রক্ত ও পজিটিভ, যা আমার ইভেন ঢাকার কোনো ব্লাড ব্যাঙ্কেই নেই। আর এখনই আর্জেন্ট ব্লাড লাগবে। মায়ের ব্লাড গ্রুপও ও পজিটিভ। স্কুলে পড়াকালীন সবার ব্লাড টেস্ট করানোর সময় দুজন করেছিল। সেই থেকে মায়া জানে নীরা আর ওর রক্ত একই। মায়া আস্তে করে বলল, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব, চলুন। ডক্টর একবার মায়াকে ভালো করে দেখলো, তারপর বলল, কিন্তু আপনাকেই তো অসুস্থ মনে হচ্ছে খুবই, আপনি কি করে? অত কথা বলার সময় নেই ডক্টর, আমার থেকেও এখন ওর বেঁচে থাকাটা জরুরি। ওর সন্তান আসছে, ওর স্বামী ছাড়া আর কেউ নেই। আমার থেকেও বেঁচে থাকা বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। আমার যে বলে থেমে গেল মায়া। চলুন। গলায় ব্যথা করছে, আটকে আসছে কথা। ডক্টর কিছু সেকেন্ড চুপ থেকে বলল, আচ্ছা চলুন। মায়াকে নিয়ে ভিতরে যাওয়া হলো। অয়ন কিছু বলতে চেয়েও বলতে পারল না। আজ নিজেকে অসহায়, খারাপ, বাজে মানুষ মনে হচ্ছে। কতটা আঘাত করেছে আজ। মাহিন হন্তদন্ত হয়ে এলো। অয়ন, ডক্টর এসেছিল? ভাবি কোথায়? মায়া নীরাকে রক্ত দিতে গেছে, ওর রক্ত লাগবে। অয়নের কথায় চুপ হয়ে যায় মাহিন। নীরা ঠিক আছে তো? ওকে আগের মতো সুস্থ স্বাভাবিক ফিরে পাবো তো? ও আগের মতো ঠিক হয়ে যাবে তো? এমন নানা প্রশ্ন এসে জড়ো হচ্ছে মনে। মাহিন চুপ করে বসে পড়ল। জানিস অয়ন, সে প্রথম থেকে ভাবি আমাদের পাশে ছিল। নীরাকে খাওয়ানো, রক্ত দেখানো, রেগুলার হাঁটাহাঁটি করা, সব কিছুতে মায়া পাশে ছিল। সব সময় আমার মতো করে আগলে রেখেছে নীরাকে। আমি নীরাকে যতটা না ভালোবাসি, মায়াও নীরাকে তেমনি করেই ভালোবাসে। কত সময় কতভাবে সাহায্য করেছে আমাদের। আমি ভাবি নয়, যেন একটা বোন পেয়েছি রে। নিজের বোন হলেও এতটা করতো না। সব সময় নিজের ভাইয়ের মতো করে সব কাজে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। আজ রক্ত দিয়ে আমার বউটাকে বাঁচাচ্ছে। এর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সত্যি অয়ন, তুই খুবই ভাগ্যবান, খুব। মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে অয়নের কাঁধে হাত রাখল। কথাগুলো আরও বেশি আঘাত করছে অয়নকে। তীরের মতো ফুটেছে ক্ষতস্থানে। অয়ন এতটা খারাপ ভাবতে পারলো কি করে? এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে অয়ন। কিছু সময় পর বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। মাহিন দ্রুত পায়ে সামনে এগোতেই নার্স বাবু কোলে নিয়ে মাহিনের সামনে দাঁড়ালো। এই নিন মিস্টার মাহবুব, আপনার মেয়ে। আর নীরা? নীরা কোথায়? ও কেমন আছে? আমি ওকে দেখতে চাই। উত্তেজিত হয়ে বলল মাহিন। রিল্যাক্স মিস্টার মাহবুব, আপনার স্ত্রী সুস্থ আছে, ইভেন উনি ভালো একদম। কেবিনে দেওয়া হয়েছে ওনাকে, আপনি দেখে আসুন। মাহিন দ্রুত পায়ে কেবিনে চলে যায়। নীরা কপালে হাত রেখে শুয়ে আছে। মাহিন পাশে বসে নীরার একটি হাত ও দু হাতের মুঠোয় নিয়ে বলল, কেমন লাগছে এখন? নীরা কপাল থেকে হাত সরিয়ে বলল, ভালো। বাবু দেখেছ? একদম তোমার মতো হয়েছে মেয়েটা। না দেখিনি। দেখেছ তোমার শরীর কতটা দুর্বল? নর্মাল ডেলিভারিতে এই অবস্থা। স্যালাইন দিতে হলো, রক্ত দিতে হলো। ঠিকভাবে একদমই খাও না। নীরা মুচকি হেসেই বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তো ভেবো না। বাবুকে কোলে নাও না। আর মায়া কোথায়? আমাকে রক্ত দিয়ে আবার সে অসুস্থ হয়ে যায়নি তো? নার্স অয়ন দরজার সামনেই দাঁড়িয়েছিল। মাহিনের কথা শুনে অয়ন মাহিনীর দিকে তাকিয়ে আছে। আর দুজন নার্স চোখাচোখি করছে। এমন সময় মায়া আস্তে করে কেবিনে ঢুকলো। আজ ওনার জন্য এতটা সুস্থ আপনি। উনি না থাকলে যে আজ কী হতো? ওনার সাহসে আজ আপনি আপনার স্ত্রী সন্তানকে একসাথে সুস্থ অবস্থায় দেখতে পারছেন। একজন নার্স মায়াকে দেখি কথাটা বলে ওঠে। এখন এসব কথা থাক, আস্তে করে বলল মায়া। বাবুকে আলতো করে কোলে নিয়ে মাহিনের কোলে দিল।
মাহিন বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খায়। ভালো করে কোলেও নিতে পারে না, একদম ছোট তো। মায়া হালকা ধরে আসে। অয়ন এদিকে আয়। অয়ন মাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়নকে খুবই অসহায় ছন্ন ছাড়া দেখাচ্ছে। হয়তো কিছু হয়েছে ভেবেই মাহিন বলল, নে ওকে কোলে নে। অয়ন কাঁপা কাঁপা হাতে বাবুকে কোলে তুলে নেয়। অন্য একরকম অনুভূতি হচ্ছে আজকে অয়নের। হাত কেমন কাঁপছে, বুকের সাথে মিশিয়ে ধরল অয়ন। বাবুও চুপ করে ঘুমিয়ে পড়ে। অয়নের প্রথম এত ছোট বাবু কোলে নিল। কেমন যেন লাগছে ওর, বুক টিপ টিপ করছে আরও বেশি। অয়ন বাবুর কপালে একটা চুমু খায়, তারপর আলতো করে মাহিনের কোলে তুলে দেয়। মাহিনও বাবুকে নীরার পাশে শুইয়ে দিল। আপনারা কাল বিকেলে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন বলে নার্স দুজন বেরিয়ে যায়। ওদের স্পেসের জন্য মায়াও বেরোতে নেই। অমনি মাথাটা ঘুরে যায়, দেওয়ালে মাথাটা জোরে ভারী লাগে। মায়া ডলে পড়তেই অয়ন ধরে নেয়, চিৎকার করে ওঠে, মায়া। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মায়া সংসার। এটা গল্পের তৃতীয় অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।